আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই স্টাডি ইকোনমিক্স বিডি। আমি নাজমিন সুলতানা সুমা, প্রভাষক অর্থনীতি বিভাগ। আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি আবারও নতুন একটি টপিকস নিয়ে। তো আজকে আমি আলোচনা করব অর্থনীতি প্রথম পত্রের 10ম অধ্যায় মুদ্রা ও ব্যাংক নিয়ে। তো আমরা এই ক্লাসের এই অধ্যায়ে এতগুলা ক্লাস করেছি, আমি জানি সবাই বোরিং হয়ে গেছো। তো বোরিং করতে চাই নাই আমি, কিন্তু অনেকগুলো ক্লাস এই জন্যই হয়ে গেছে যে আমি চাই নাই যে কোনো কোয়েশ্চেন তোমাদের বাদ থাকুক। অর্থাৎ হয়তোবা আমাদের অভ্যন্তরীণ পরীক্ষায় বিভিন্ন ধরনের কোয়েশ্চেন অনেক সময় আসে না, কিন্তু বোর্ড পরীক্ষায় আমরা দেখতে পাই যে আমরা যদি বোর্ডের কোয়েশ্চেনগুলো ফলো করি তাহলে দেখতে পাই যে অনেক ধরনের কোয়েশ্চেন আসে। আসলে আমার প্রত্যেক স্টুডেন্টই অনেক ভালো বুঝে, এবং কিন্তু তাদের যে কমন প্রবলেমটা হয় সেটা হচ্ছে তোমরা আনসার জানো, কিন্তু সেটা তোমরা কোয়েশ্চেন বুঝতে না পারার কারণে তোমরা আনসারটা করতে পারো না, বা তোমাদেরকে ওই যে এটার একদম একটা মাত্র কারণ হচ্ছে সেটা হলো আমরা কোয়েশ্চেনটা কম ঘাঁটি। তো আমি সবসময় তোমাদেরকে ক্লাসেও বলি আমরা কোয়েশ্চেন বেশি পড়বো। আমরা যত বেশি কোয়েশ্চেন পড়বো তত বেশি আমাদের ব্রেনটা শার্প হবে, এবং সেটা আমরা বুঝতে পারবো কত ধরনের কোয়েশ্চেন পরীক্ষা আসতে পারে। আনসার হয়তো বা একই কথা, আনসার একই হবে, কিন্তু কোয়েশ্চেন একটু এদিক সেদিক হলেই আমরা কিন্তু আনসার করতে পারি না। তো সেই সমস্যার সমাধান নিয়ে আমি অনেকগুলো টিপস তোমাদেরকে দিয়েছি, এবং ইনশাআল্লাহ প্রত্যেক চ্যাপ্টারেই আমি এই টিপসটা তোমাদেরকে দিব যে একটা কোয়েশ্চেন কতভাবে আসতে পারে এবং আমি কিভাবে সেটা ওভারকাম করব। তো এখন দেখো, আজকে আমার এই অধ্যায়ের লাস্ট লেকচার। এরপরে ইনশাল্লাহ যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে নক দিবে, বা কোনো কোয়েশ্চেন যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, বা তোমাদের কাছে যদি মনে হয় মিস এগুলো পড়ার নাই, এটা নিউ কোয়েশ্চেন, এটা কোনো বোর্ডে এসেছে, অবশ্যই তোমরা আমাকে নক দিবে, আমি অবশ্যই সেটা সলভ করার চেষ্টা করব। তো আমার কোনো কোয়েশ্চেন যদি বাকি থাকে সেটা অবশ্যই আমরা পরবর্তীতে যখন আমরা বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করব অবশ্যই আমরা সেগুলো কমপ্লিট করতে পারবো। তো এখন দেখো, আমরা আজকে যে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ার। তো এখানেও কিন্তু অনেকের ঘাফলা আছে যে আমরা সবাই মনে করি কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ মানেই হচ্ছে ঋণটা কমাই দেয়া। সেটা কিন্তু না। অ্যাকচুয়ালি কোয়েশ্চেনে কিন্তু সেটা বলে নাই। ঋণ নিয়ন্ত্রণ করা মানে হচ্ছে এই ঋণের যে বিষয়টা আছে অবশ্যই সেটা, অর্থাৎ আমাদের দেশের যে বাণিজ্যিক ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলো কিভাবে ঋণ দিবে, ঋণ কতটুকু দিতে পারবে, সেটা কমাবে না বাড়াবে, বা সুদের হার কেমন থাকবে, এই যে বিষয়গুলো কেন্দ্রীয় ব্যাংক সেটা দেখে বা সেটা রিসার্চ করে, এটাই হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ। মানে এই নিয়ন্ত্রণ করা, এই ঋণের ফুল সেক্টরের দায়িত্বটা বা ফুল সেক্টরের যে বিষয়গুলো সবগুলো কেন্দ্রীয় ব্যাংকে নিয়ন্ত্রণ করে। নিয়ন্ত্রণ করা মানে কমানো না। অনেকেই সেটা ভুল বুঝো যে কেন্দ্রীয় ব্যাংক ঋণ কমাই দেওয়ার যে ক্ষমতাটা, না, সেটা বাড়াইতেও পারে। দেশের অবস্থান অনুযায়ী, দেশের অর্থনৈতিক অবস্থান অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক ঋণের পরিমাণ বাড়ানোরও কথা বলতে পারে, আবার কমানোরও কথা বলতে পারে। এই দুইটা সেক্টরকে ইকুয়াল অর্থাৎ ব্যালেন্স করা, যে আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপটে সেটা কেমন হবে, সেটা কেমন হওয়া উচিত, এই যে তদারকিটা, এই যে পরিচালনাটা, এটাকেই বলা হয় কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ। তো চলো আমরা দেখি। আমি অ্যাকচুয়ালি থিওরিক্যাল কোয়েশ্চেন পড়াইতে আমি বেশি একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না, এই কারণে যে থিওরিক্যাল কোয়েশ্চেন আমার মনে হয় যে তোমরা যারা এখন স্টুডেন্ট আছো তোমরা সবাই অনেক বেশি অ্যাডভান্স, তোমরা ইন্টারনেট, ফেসবুক, টুইটার সব কিছু তোমরা ঘাটাঘাটি করো। তো বর্তমান দেশের পরিস্থিতি সম্পর্কে তোমরা সবাই জানো, প্রত্যেকটা দেশের অর্থনৈতিক পরিস্থিতিও সম্পর্কেও তোমরা জানো। সেই জায়গায় আমি মনে করি এই যে থিওরিক্যাল কোয়েশ্চেনগুলো আছে তোমরা সবাই নিজে থেকেই পারবে। তো আমি এটা খুব বেশি ডিটেলসে আলোচনা করব না, তারপরও আমরা যতটুকু তোমাদের দরকার ততটুকুই আমি বলছি। এইখানে দেখো, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ারে, অর্থাৎ আমরা জানি যে কেন্দ্রীয় ব্যাংক হলো মুদ্রাবাজার ও মুদ্রাবাজারের পরিচালক ও নিয়ন্ত্রক। অর্থাৎ দেশে যখন ঋণ নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয়, অর্থাৎ দেশে যদি মুদ্রাস্ফীতি দেখা দেয় তাহলে অবশ্যই ঋণের হার কমাতে হবে, আর যদি মুদ্রা সংকোচন দেখা দেয় তাহলে অবশ্যই ঋণের হার বাড়াতে হবে। সেই ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক কিছু নীতি ফলো করে, অর্থাৎ কিছু কৌশল অবলম্বন করে সে ঋণটাকে সে নিয়ন্ত্রণে রাখে। তো কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা যায়, অর্থাৎ দুটি পদ্ধতি আছে।
একটা হচ্ছে পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি এবং আরেকটি হচ্ছে গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। তো এই কোয়েশ্চেনটা এত বেশি সিস্টেম ওয়াইজ আসে, আমরা অনেক সময় কোয়েশ্চেনটা বুঝি না। অনেক সময় দেয়া থাকে উদ্দীপকে যে কেন্দ্রীয় ব্যাংক হারের পরিবর্তন, খোলা বাজার নগদ জমার হার পরিবর্তনের মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে, এবং প্রশ্নে যদি দেয়া থাকে যে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতি আলোচনা করো, সেই ক্ষেত্রে আমরা পরিমাণগত পদ্ধতি আলোচনা করব এবং ম্যাক্সিমাম টাইমে এই কোয়েশ্চেনটাই আসে। আর যদি আমাদেরকে স্পেসিফিকলি বলে দেয় কেন্দ্রীয় ব্যাংকের পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি ও গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি আলোচনা করো, সেই ক্ষেত্রে তো অবশ্যই আমাদেরকে দুটোই আলোচনা করতে হবে। তবে কোয়েশ্চেন কিভাবে আমরা আনসার করব সেটা টোটালি ডিপেন্ড করে উদ্দীপকের উপর, ঠিক আছে? তো এইখানে দেখো আমরা পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতি হচ্ছে তিনটি, অর্থাৎ পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক তিনটি কৌশল অবলম্বন করে। প্রথমটা হচ্ছে ব্যাংক হারের পরিবর্তন নীতি, দ্বিতীয়টা হচ্ছে খোলা বাজার নীতি এবং তৃতীয়টা হচ্ছে নগদ জমার পরিমাণ। তো আমরা সাধারণত জানি কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের প্রধান হাতিয়ার হচ্ছে ব্যাংক হারের পরিবর্তন, অর্থাৎ আমরা কেন্দ্রীয় ব্যাংকের যে সুদের হার নির্ধারণ করে সেটাই হচ্ছে ব্যাংক হার। সেই ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক যদি দেখে দেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বিদ্যমান, সেই ক্ষেত্রে সে ঋণের পরিমাণটা কমিয়ে দিবে। আর যদি দেখে যে মন্দা অবস্থা দেখা দেয় দেশে, সেই ক্ষেত্রে ঋণের পরিমাণটা সুদের হারটা কমিয়ে দিবে। আর যদি দেখে দেশে মুদ্রাস্ফীতি চলমান, সেই ক্ষেত্রে সুদের হারটা বাড়িয়ে দেবে। সাপোজ ধরো আমরা বর্তমানে দেখা যাচ্ছে আমাদের ব্যাংকগুলা চরম সংকটে আছে, অর্থাৎ ব্যাংকগুলার রিজার্ভের পরিমাণ কম থাকার কারণে দেশে তারা কি করছে যে ব্যাংকের হার যেটা ইন্টারেস্ট রেটটা কিন্তু বাড়িয়ে দিচ্ছে। আমরা প্রত্যেকটা ব্যাংকে দেখছি বিগত 6 মাস থেকে বা 1 বছর থেকে প্রত্যেক ব্যাংকের ইন্টারেস্ট রেটটা কিন্তু অনেক বেশি। আর যখনই ইন্টারেস্ট রেটটা বেশি থাকে, তখনই আমরা যারা গ্রাহক আছি বা যারা ঋণ নিয়ে থাকে তারা কিন্তু একটু দূরেই থাকি। বাবা, আমি যদি ঋণ না নিয়ে চলতে পারি সেটা আমাদের জন্য বেস্ট হয়, কারণ ইন্টারেস্ট রেটটা অনেক বেশি। তো এই যে পলিসিগুলো, এটা কিন্তু কেন্দ্রীয় ব্যাংকই করে থাকে, কারণ কেন্দ্রীয় ব্যাংকের এই পলিসির কারণেও কিন্তু আমি ঋণ থেকে নেওয়া থেকে দূরে আছি। তবে যাদের একদম ইমার্জেন্সি দরকার তারা বেশি ঋণ নিয়েও, তারা বেশি সুদের হার দিয়েও কিন্তু ঋণ নিচ্ছে। এটা যারা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় বড় বড় কোম্পানি, গ্রুপ অফ কোম্পানিগুলো যারা আছে, তারা কি করে যে আমার তো কোম্পানি চলতে হবে এবং আমার ইনকামটাও তেমন, সো বেশি হারে ঋণ নিলেও আমার কোনো সমস্যা হবে না। তারপরে হচ্ছে আমাদের খোলা বাজার নীতি। খোলা বাজারে ঋণপত্র বিক্রয় করা বা কেন্দ্রীয় ব্যাংক কী করে খোলা বাজারে ঋণপত্র ক্রয় বিক্রয় করে, ক্রয় বিক্রয়ের মাধ্যমে সে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। তো অনেকের কাছেই মনে হতে পারে খোলা বাজার মানে মাঠে সে ঋণপত্র বিক্রি করে। অ্যাকচুয়ালি এটা না, খোলা বাজার মানে হচ্ছে মুক্ত হস্তে, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক মানে ওপেন করে দেয় যে আমি যে ঋণপত্রগুলো আছে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে, যে ঋণপত্রগুলো আছে সে কেন্দ্রীয় ব্যাংক হয়তোবা সেটা ক্রয় করে নেয় যখন দেখে সে দেশে মুদ্রাস্ফীতি বিরাজমান। আবার যখন দেখে দেশে মন্দা অবস্থা আছে বা মুদ্রা সংকোচন আছে, সেই ক্ষেত্রে সে ঋণপত্রটা তাদের কাছে দিয়ে দেয়। তো এই যে খোলা বাজার নীতি আছে, যেটা যে নীতির মাধ্যমে ঋণপত্র ক্রয় বিক্রয় করা হয় সেটাকেই আমরা বলি খোলা বাজার নীতি। অর্থাৎ মুদ্রাস্ফীতির সময় কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের নিকট সরাসরি ঋণপত্র বিক্রি করে। মুদ্রাস্ফীতির সময় সেই মুদ্রাস্ফীতিটাকে নিয়ন্ত্রণে আনার জন্য কেন্দ্রীয় ব্যাংক কী করে সরাসরি বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ঋণপত্র বিক্রয় করে। আবার অনেক সময় এতে করে কি টাকাগুলো কোথায় চলে যায়, কেন্দ্রীয় ব্যাংকের হাতে চলে যায়। সেই ক্ষেত্রে চাইলেও বাণিজ্যিক ব্যাংকগুলো সে যেহেতু ঋণপত্র কিনে নিয়েছে, বিপরীতে কেন্দ্রীয় ব্যাংকের নিকট টাকাটা জমা দিয়ে দিয়েছে, সেই ক্ষেত্রে সে চাইলেও অধিক ঋণ দিতে পারে না। আবার অনেক সময় যদি দেশের তোমার মন্দা অবস্থা দেখা দেয়, সেই ক্ষেত্রে আবার কি করে কেন্দ্রীয় ব্যাংকগুলা তোমার গ্রাহকদের কাছ থেকে ওইটা আবার ক্রয় করে নিয়ে যায়। এভাবেই সে ঋণটা নিয়ন্ত্রণে রাখে। তারপরে হচ্ছে
নগদ জমার হার পরিবর্তন। অর্থাৎ আমরা এটা সবাই জানি, একটা বাণিজ্যিক ব্যাংকগুলো যখন চালু করে বা তখন তারা একটা নির্দিষ্ট নগদ বা রিজার্ভ তারা কেন্দ্রীয় ব্যাংকের নিকট রাখে। সেই ক্ষেত্রে যদি কেন্দ্রীয় ব্যাংক মনে করে দেশের ঋণের পরিমাণ কমাতে হবে, তারা রিজার্ভের পরিমাণ বাড়িয়ে দিবে। আর যদি মনে করে দেশের ঋণের পরিমাণ বাড়াতে হবে, সেই ক্ষেত্রে রিজার্ভের পরিমাণ কমিয়ে দিবে। এইভাবেই কেন্দ্রীয় ব্যাংক গুণগত পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির মাধ্যমে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। তারপরে যে গুণগত নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো আছে, ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো আছে, সবাই আমরা এই সম্পর্কে অবগত আছি। তো এখানে প্রথমে আছে ঋণের রেশনিং অর্থাৎ রেশিওটা। একটা কেন্দ্রীয় ব্যাংক নির্ধারণ করে দিবে একটা বাণিজ্যিক ব্যাংক গ্রাহকদের কি পরিমাণ ঋণ দিতে পারে বা কতটুকু লিমিট বা কতটুকু পরিমাণ সে ঋণ দিতে পারবে। এটাই হচ্ছে ঋণের রেশনিং। তারপরে আমরা দেখতে পাচ্ছি ভোগকারীর ঋণ নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় ব্যাংক আসলে বিভিন্ন কৌশলে তারা ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। আরেকটা কৌশল হচ্ছে ভোগকারীর ঋণ নিয়ন্ত্রণ। অর্থাৎ আমরা যারা কনজিউমার আছি, আমাদের ঋণটা সে কীভাবে নিয়ন্ত্রণ করবে। সাপোজ ধরো আমরা অনেক দামি দামি জিনিস যদি আমরা কিনি, অনেক সময় কিস্তিতে কিনি, যারা আমাদের স্থায়ী যে ভোগ্যদ্রব্য আছে যেমন ফ্রিজ, টিভি, এগুলো আমরা অনেক সময় কিন্তু কিস্তিতে কিনি। শুধু আমাদের দেশ না, বিশ্বের বিভিন্ন দেশেই সেই কিস্তির মাধ্যমে কেনার সুযোগ আছে। সেই ক্ষেত্রে যদি কিস্তির সংখ্যা যদি বেড়ে যায় অর্থাৎ বেশি থাকে, তাহলে কিন্তু আমি ইনস্টলমেন্টটা আমার কম আসে। যে আমি 20,000 টাকা দিয়ে একটা টিভি কিনলাম, সেই ক্ষেত্রে 20টা কিস্তিতে আমি সেটা পরিশোধ করতে পারবো। অর্থাৎ আমি 20টা কিস্তি যদি দিই, তাহলে 20,000 টাকায় আমার মাসে কিন্তু একদম অল্প টাকা দিতে হচ্ছে। তো সেটাতে আমি আগ্রহ প্রকাশ বেশি করব। বিশেষ করে আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি আছি, আমরা এত বেশি টাকা প্রতি মাসে ইনভেস্ট করে একটা শখের জিনিস কেনা আমাদের জন্য সম্ভব হয় না। সেই ক্ষেত্রে যদি আমি এই সুযোগটা পাই, অর্থাৎ কিস্তির পরিমাণ বেশি, সেই ক্ষেত্রে আমি কি করব, জিনিসটা কেনার প্রতি আগ্রহ বেশি প্রকাশ করব বা আমি ঋণ নেওয়ার প্রতি বেশি আগ্রহ প্রকাশ করব। এই ক্ষেত্রে ঋণের চাহিদাটা কিন্তু আমার বাড়বে। কেন বাড়বে দেখো, এই যে আমি ব্যাংকের মাধ্যমে এই পরিশোধ করার সুযোগটা পেলাম, এটাও কিন্তু আমার একটা ঋণ। হ্যাঁ, আমি সরাসরি টাকা নিচ্ছি না, কিন্তু ব্যাংক আমার একটা ইনস্টলমেন্টের সুযোগ করে দিচ্ছে। আমি এতটা কিস্তির মাধ্যমে এই ভোগ্যদ্রব্যটা আমি কিনতে পারছি। তো সেই ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক এই সুযোগ অনেক সময় দিবে, আবার সুযোগটা অনেক সময় কমিয়ে দিবে। যখন তার মনে হবে ঋণ নিয়ন্ত্রণ করা প্রয়োজন, তখন সে সুযোগটা কমিয়ে দিবে। ঋণ কমানো প্রয়োজন, আবার অনেক সময় যদি সে মনে করে যে ঋণ দেওয়াটা প্রয়োজন, সেই ক্ষেত্রে সে সুযোগটা বাড়িয়ে দিবে। তারপরে হচ্ছে বন্ধকি ঋণের নগদাংশ পরিবর্তন। বন্ধকি ঋণটা মানে হচ্ছে যে আমরা যখন ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকি, অবশ্যই এর বিপরীতে কোনো কিছু আমাদের জামানত হিসাবে দিতে হয়। সেই ক্ষেত্রে যে জিনিসটা আমি দিই, অর্থাৎ যে মূল্যবান জিনিসটা আমি জামানত হিসাবে রাখি, এর কিন্তু আমি একটা পার্সেন্টেজ হিসাবে আমি সেটা ঋণ পাই। হ্যাঁ, সাপোজ ধরো আমি একটা 100 টাকার জিনিস আমি ব্যাংকে নগদ হিসাবে জমা রাখলাম, অর্থাৎ আমার একটা যেটাকে বলে আমার বন্ধক হিসাবে রাখলাম। সেই ক্ষেত্রে জিনিসটা যদি 100 টাকার হয়, সেই জিনিসের 70 টাকা পর্যন্ত সে তার কাছে গচ্ছিত রাখবে এবং 30 টাকার যে জিনিসটা 30 টাকা অনুযায়ী মূল্যেরটা আমাকে দিবে। অর্থাৎ 30% আমি এখান থেকে, আমি সম্পদ রেখেছি 100 টাকার, সেইখান থেকে 70% ব্যাংক রেখে দিবে এবং 30% আমাকে দিবে, নগদ হিসাবে আমাকে দিবে। তো এইটাও কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের উপর নির্ভর করে কেমন পরিমাণ বন্ধকি রাখতে হবে, সেটাও কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে থাকে। তারপর হচ্ছে নৈতিক প্ররোচনা। তো নৈতিক প্ররোচনা বলতে এটাই বোঝানো হয়েছে যে কেন্দ্রীয় ব্যাংক সকল ব্যাংকের ব্যাংক, তাই অর্থাৎ সে যেহেতু সকল ব্যাংকের ব্যাংকার হিসাবে কাজ করে, সেই ক্ষেত্রে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য অনেক সময় বাণিজ্যিক ব্যাংকগুলোকে অনুরোধের মাধ্যমে তারা যে ঋণের হারটা কমাতেও পারে, বাড়াতেও পারে। তারপরে হচ্ছে প্রত্যক্ষ আদেশ,
অনেক সময় কেন্দ্রীয় ব্যাংক সরাসরি আদেশ প্রদান করে যে কতটুকু ঋণ দিতে পারবে বা কতটুকু সে ঋণ নিয়ন্ত্রণ করবে। তারপরে আছে নির্বাচিত ক্ষেত্রে ঋণ নিয়ন্ত্রণ, যে কিছু কিছু ক্ষেত্র আছে যে জায়গায় ঋণ দেওয়া যাবে না, অর্থাৎ উৎপাদনশীল। আমরা অনেক সময় দেখা যায় যে ম্যাক্সিমাম ব্যাংকগুলো যখন গ্রাহকের ঋণ দেয় সে দেখে যে কোন সেক্টরে সে সেটা বে করবে। অবশ্যই সেটা যদি উৎপাদনশীল খাতে বে করা হয় তাহলে সেটা অবশ্যই সেখান থেকে ঋণটা আবার বেক পাওয়ার একটা সম্ভাবনা থাকে। অর্থাৎ আমার কাছে কিছুই নেই, আমি বিজনেসে করি না, কিছুই করি না, আমি ব্যাংক থেকে ঋণ নিলাম, পরবর্তীতে যদি সেটা আমি পরিশোধ করতে পারি সেটাও কিন্তু ব্যাংকের একটা দায়বদ্ধতা। তো এই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের গুণগত ও পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। আশা করব তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি সত্যি কথা বলি, আমার থিওরিক্যাল কোয়েশ্চেন পড়ানোর প্রতি একটু অনীহা আছে, সেই ক্ষেত্রে আমি একটু কমই অনেকগুলো কথাই স্কিপ যাই। তো আমি জানি তোমরা এই সম্পর্কে তোমাদের অনেক বেশি ধারণা আছে, আমরা বর্তমান পরিস্থিতি সম্পর্কে সবাই অবগত আছি। তো সুন্দর করে তোমরা বইয়েও দেয়া আছে, তোমাদের বিভিন্ন বইয়ে বিভিন্ন ধরনের কথা লেখা আছে, সংজ্ঞা দেয়া আছে, সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই আমার লেকচারের পাশাপাশি বইয়ের সহযোগিতাও নিবে। তো আশা করব তোমরা সবাই ভালো থাকবে। ইনশাআল্লাহ আমি আরও নতুন অধ্যায় নিয়ে তোমাদের সামনে চলে আসব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবে যে আমিও যাতে সুস্থ থাকি এবং তোমাদের জন্য নতুন নতুন টপিকস নিয়ে, নতুন নতুন কৌশল নিয়ে তোমাদের সামনে চলে আসতে পারি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।